আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি এই করোনাকালেও সবাই ভালো আছো। তো তোমরা খুব দ্রুত খাতা কলম হাতে নিয়ে বসে যাও আমার এই ক্লাসের সামনে। আশা করি উপকৃত হবে। খুবই সিম্পল একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ইউজ অফ হ্যাভ টু অর হ্যাজ টু অর হ্যাড টু। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো মূলত ব্যবহৃত হয় বাধ্যবাধকতা বোঝাতে। বাধ্যবাধকতা হচ্ছে যেটা করতে আমরা বাধ্য, ইচ্ছা নাই তবু করতে হয়। যেমন কলেজে যেতে হবে, কলেজে যেতে হয়েছিল। বর্তমানকালে আমরা মূলত ব্যবহার করব হ্যাভ টু বা হ্যাজ টু, আর অতীতকালে ব্যবহার করব হ্যাড টু। আমাকে ভাত খেতে হবে বর্তমানে, অতীতে হচ্ছে আমাকে ভাত খেতে হয়েছিল। এটা মূলত বোঝা হচ্ছে বাধ্যবাধকতা, বাধ্যতামূলক, যেটা অপশনাল হলে হবে না। যেমন আমাকে বাজারে যেতে হবে, বাধ্য যেতে। তো বর্তমানকালে আমরা ইউজ করবো হচ্ছে মূলত হ্যাভ টু অথবা হ্যাজ টু। সকল ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো, কিন্তু কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাজ টু। আর অন্য ক্ষেত্রে হ্যাভ টু, যেমন আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু। কিন্তু হি হ্যাজ টু, শি হ্যাজ টু, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ টু ব্যবহার করি। অতীতকালের ক্ষেত্রে আমরা সকল সাবজেক্টের পরে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারবো, যেমন আই হ্যাড টু, হি হ্যাড টু, শি হ্যাড টু, ইউ হ্যাড টু, দে হ্যাড টু ইত্যাদি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ইংরেজি শিখতে হবে বর্তমানকালে। শুধু ইংরেজি শিখতে হবে এরকম না, অন্যান্য কিছু ক্ষেত্রেও এই স্ট্রাকচার ফলো করা যাবে। যেমন ইংরেজি শিখতে হবে, ইংরেজি পড়তে হবে, ডাকা যেতে হবে, বই কিনতে হবে, বই পড়তে হবে, লিখতে হবে, শুনতে হবে, করতে হবে, খেলতে হবে। যত প্রকারের বাধ্যবাধকতা আছে সকল ক্ষেত্রেই আমাদের ফলো করতে হবে। এটা বর্তমানকাল, ইংরেজি শিখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। যদি বলা হয় যে আমাকে ইংরেজি শিখতে হবে, তাহলে ব্যবহার করতে হবে আই হ্যাভ টু। যদি বলা হয় তোমাকে ইংরেজি শিখতে হবে, তাহলে ব্যবহার করতে হবে ইউ হ্যাভ টু। যদি বলা হয় তাদেরকে ইংরেজি শিখতে হবে, তাহলে হবে দে হ্যাভ টু। যদি বলা হয় আমাদেরকে ইংরেজি শিখতে হবে, তাহলে হবে উই হ্যাভ টু। আর অতীতকালে হবে ইংরেজি শিখতে হয়েছিল, সেক্ষেত্রে হ্যাড টু ইউজ করতে হবে। তো এখানে আমরা গঠনটা দেখে নিই। গঠনটা খুবই সিম্পল। প্রথমে আমরা সাবজেক্ট নেব। তো সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব হচ্ছে মূলত হ্যাভ টু অথবা হ্যাজ টু বর্তমানকালের ক্ষেত্রে, আর অতীতকালের ক্ষেত্রে হচ্ছে হ্যাড টু। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, অতীতকালের ক্ষেত্রে হ্যাড টু, এবং তারপর ব্যবহার করতে হবে মূল ভার্ব। আর মূল ভার্বের এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে, কারণ আমরা জানি যে কোনো টু এর উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হি হ্যাজ টু। যেহেতু এখানে কর্তা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, আর সে করে আমরা ব্যবহার করেছি হ্যাজ টু। আর ভার্ব হচ্ছে স্টাডি, হি হ্যাজ টু স্টাডি হার্ড। হি হ্যাজ টু স্টাডি হার্ড, তাকে প্রচুর পড়তে হবে টু গেট এ প্লাস, এ প্লাস পাওয়ার জন্য। তাহলে আমরা খুব দ্রুত গঠনটা বারবার দেখি এবং মুখস্থ করার চেষ্টা করি। সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু, অতীতকালের ক্ষেত্রে হ্যাড টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর মনে রাখতে হবে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং টেন্সটা যদি প্রেজেন্ট হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ব্যবহার করব হ্যাজ টু। আর অন্যান্য ক্ষেত্রে বর্তমানকালের ক্ষেত্রে হ্যাভ টু হবে, অতীতকালের ক্ষেত্রে হ্যাড টু হবে। হ্যাজ টু কিন্তু শুধু ব্যবহৃত হয় কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নামের ক্ষেত্রে। এই নিচের উদাহরণটা আমরা বারবার দেখি, হি হ্যাজ টু স্টাডি হার্ড টু গেট এ প্লাস। তো আমরা এই স্ট্রাকচার ফলো করে দুটি বাক্য গঠন করব। একটা হচ্ছে আমাদেরকে ইংরেজি শিখতে হবে, তাহলে যারা খাতা কলম নিয়ে বসেছো ভিডিওটা পজ করে নিজেই করার চেষ্টা করো। এই বাক্যটা দেখে নিজেই করার চেষ্টা করো, তারপর উত্তর সাথে মিলাও। আমরা এই স্ট্রাকচারটা দেখে নিই আগে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, বর্তমানকাল যেহেতু এখানে হ্যাড টুর ব্যবহার নেই। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই বসবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তিন ক্ষেত্রে। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদেরকে। তো আমাদেরকে সাবজেক্টের আমরা নেব উই। তার মানে এই যে স্ট্রাকচার আমরা যে ভিডিওটা করা হয়েছে এখানে খুব সহজ সরলভাবে বোঝানোর জন্য, এবং সময় লাগছে অনেক। দেখতে খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু অনেক শ্রম গেছে এই ভিডিও করার পেছনে। তাহলে প্রথমে সাবজেক্ট আমরা নিলাম উই, আমাদেরকে। তারপর আমরা হ্যাভ টু বা হ্যাজ টু, দুটো অপশন আছে এখানে, আমরা বেছে নেব হচ্ছে
হ্যাভ টু, একমাত্র কর্তা যে থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই আমরা শুধুমাত্র হ্যাজ টু ব্যবহার করতে পারি। যেহেতু উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আমরা অবশ্যই ব্যবহার করব হ্যাভ টু। তাহলে উই হ্যাভ টু। তারপরে আমাদের অপশন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব হচ্ছে এখানে শিখতে হবে, তো শিখতে হবে ইংরেজি হচ্ছে লার্ন। উই হ্যাভ টু, তাহলে আমাদেরকে নিতে হবে লার্ন। উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাদেরকে ইংরেজি শিখতে হবে, একদম সিম্পল। প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদেরকে, নিলাম উই। তারপরে হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, দুটো অপশন, আমরা নেব হ্যাভ টু, তারপরে নেব, তারপর আমরা নেব হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম লার্ন, এবং শেষে এক্সটেনশন হচ্ছে ইংলিশ। অতীতকালের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল, তো আমাদেরকে ইংরেজি শিখতে হয়েছিল, এখানে গঠনটা কি সাবজেক্ট, যেহেতু অতীতকাল সেক্ষেত্রে আমরা নেব হ্যাড টু, এবং প্রতি ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি কিন্তু বলছি খাতা কলম হাতে নিয়ে প্র্যাকটিস করলে ইট উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি টু মেমোরাইজ। প্রথমে সাবজেক্ট নিলাম, সাবজেক্ট এখানে আমাদেরকে, এখানে তোমাদেরকে হতে পারতো, তাকেও হতে পারতো, আমাকেও হতে পারতো। তো এখানে সাবজেক্ট হচ্ছে উই। আর অতীতকালের ক্ষেত্রে আমাদের একটাই অপশন, সেটা হচ্ছে হ্যাড টু ব্যবহার করা। উই হ্যাড টু, এখানে অন্য কোনো অপশন নেই। অতীতকালে সকল সাবজেক্টের পরে হ্যাড টু হবে, যেমন আই হ্যাড টু, ইউ হ্যাড টু, দে হ্যাড টু, শি হ্যাড টু, করিম হ্যাড টু, রহিম হ্যাড টু। অতীতকাল কিন্তু একটু নিরাপদ। বর্তমানকালে যেমন আমাদের দুইটা অপশন ছিল, হ্যাভ টু অথবা হ্যাজ টু। আয়ের পরে হ্যাভ টু, হির পরে হ্যাজ টু, ইউ এর পরে হ্যাভ টু, শির পরে হ্যাজ টু। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রেই হ্যাড টু। তাহলে প্রথমে সাবজেক্ট উই, তারপর আমাদের অপশন হচ্ছে হ্যাড টু, উই হ্যাড টু। এখন মূল ভাবটা হচ্ছে কি, শিখতে হয়েছিল, উই হ্যাড টু লার্ন, আমাদেরকে শিখতে হয়েছিল, উই হ্যাড টু লার্ন, আর বাকি রয়ে গেলো ইংলিশ। অন্যভাবে যেমন যদি বলি যে আমাকে কলেজে যেতে হয়েছিল, আমাকে, তাহলে হবে আয়ের পর হবে হ্যাড টু, আই হ্যাড টু, কলেজে যেতে হয়েছিল, তাহলে গো টু কলেজ। আমাকে পড়তে হয়েছিল, আই হ্যাড টু স্টাডি। তাকে পড়তে হয়েছিল, হি হ্যাড টু স্টাডি। তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। স্ট্রাকচার আমরা ফলো করি বারবার। এবার আমরা নিজে থেকে যাচাই একটা বাক্য আছে, আমরা দেখি এখানে কি লেখা। ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি ইয়েস্টারডে, গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল। ইট বিকেম কোয়াইট ডিফিকাল্ট ফর মি টু রিটার্ন হোম, বাড়িতে ফেরা ছিল আমার জন্য কঠিন। দ্যাটস ওয়াই আই, যেহেতু এটা অতীতকাল, তাহলে আমরা কি এখানে হ্যাভ টু দেবো নাকি হ্যাজ টু দেবো নাকি হ্যাড টু দেবো, একটু ভাবলেই মানে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি ইয়েস্টারডে, গতকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল। ইট বিকেম কোয়াইট ডিফিকাল্ট ফর মি, তাহলে এখানে আসাটা আমাদের দিতে হবে হ্যাড টু, কিনতে হয়েছিল। আর 2 নম্বর বাক্য হচ্ছে শি ইজ ট্রাইং হার বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে টু ম্যানেজ এ গুড জব, ভালো একটা চাকরি পাওয়ার জন্য। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, এটা প্রায় কঠিন, টু গেট গুড জবস উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, ভালো চাকরি পাওয়া। নাও শি, যেহেতু এটা আছে বর্তমানকালে, অথবা এখানে কিন্তু হ্যাড টু ব্যবহৃত হবে না, হ্যাভ টু বা হ্যাজ টু এর মধ্যে একটা ব্যবহৃত হবে। তো আমরা জানি শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কিন্তু শির পরে কিন্তু হ্যাভ টু বসানোর সুযোগ নেই। আর যেহেতু অতীতকাল না, সেই হিসেবে কিন্তু হ্যাড টু বসবে না। তাহলে কোনটা রইল আমাদের অপশন, একমাত্র অপশন রয়ে গেল হ্যাজ টু। তাহলে আমরা আবার শুরু থেকে দেখি। শি ইজ ট্রাইং হার বেস্ট টু ম্যানেজ এ গুড জব, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল টু গেট গুড জবস উইদাউট লার্নিং ইংলিশ। তো এক্ষেত্রে কিন্তু আমাকে তো হ্যাজ টু ব্যবহার করেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।